আপু, আই লাভ ইউ। তুই আমার আম্মুর স্টুডেন্ট হয়ে আমার সাথে রিলেশন করতে এসেছিস? তোর কত বড় সাহস! আর তোর বয়স কত? দেখে তো মনে হচ্ছে তুই এখনো ফিডার খাস। প্রেম বয়স মানে না, প্রেমে কোনো বাধা নেই। সিনিয়র জুনিয়র প্রেম করতে পারে। আমি আপনার থেকে ছোট হয়েছি তো কি হয়েছে? ছেলেরা ছোট হলে কোনো সমস্যা নেই, সিনিয়র বউদের আদর পাই বেশি। তুই দাঁড়া, তোর সিনিয়র জুনিয়র প্রেম বের করতেছি আমি আম্মুকে এক্ষুনি বলতেছি। আম্মু, আম্মু। এই বলে মিতু তার আম্মুকে ডাকতে লাগলো। এইদিকে শাওন এক দৌড়ে মিতুদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাড়িতে। অন্যদিকে রুবাইদা ম্যাডাম মানে মিতুর আম্মু মিতুর কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? আজকে আমাদের বিয়ের 20 বছর পূর্ণ হয়েছে। তোর জন্য কি আমরা সেলিব্রেশন করতে পারবো না? ওইখানে কত মানুষ দাঁড়িয়ে আছে। সেলিব্রেশন করবে, তাতে তো আমি বাধা দেই নাই। তোমার স্টুডেন্ট আমার সাথে প্রেম করতে এসেছে। মানে তুই কার কথা বলছিস? কার কথা বলবো? ওই যে শাওনের কথা। তোমার তো আবার প্রিয় স্টুডেন্ট সে। তুমি জানো সে আমাকে প্রপোজ করেছে, আর আমি ঠাস করে তার গালে চড় দিয়েছি। চর মারছিস ভালো কথা, তাহলে আমাকে ডাকার প্রয়োজন কি ছিল? আর শাওন কোথায় গেছে? তাকে ডাকতে। পিচ্ছি অনেক ফাজিল হয়ে গেছে, আমার মেয়ের সাথে প্রেম করতে চাইতেছে। ওর প্রেম আমি বের করছি। আজকে আর তাকে এখানে পাবে না। সেই এলাকা ছেড়ে তাদের এলাকায় চলে গেছে, মানে ভয় পেয়ে চলে গেছে। তুমি কালকে তাকে কলেজে ধরবে আর বলবে সে কেন আমাকে প্রপোজ করেছে। আচ্ছা, ওইটা না হয় পরে দেখা যাবে। এখন চল, ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, তাদের সাথে গিয়ে কথাবার্তা বলি। এই বলে মিতু এবং মিতুর আম্মু চলে আসলো সবার কাছে। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। এইদিকে শাওন বাড়িতে এসে সোজা তার রুমে চলে গেছে। শাওনের এইরকম কাণ্ড দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে, তোর আবার হঠাৎ কি হয়েছে? এইভাবে বাহির থেকে দৌড়ে এসে সোজা রুমে চলে গেলি কেন? আর বইলো না, মিতু আপু দৌড়ানি দিয়েছে আমাকে আজকে। ও মিতু আপুকে প্রপোজ করেছে এটার জন্য। তোর জন্য যদি ম্যাডাম আমাকে ফোন দেয় তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেব। তুই প্রত্যেক দিন মিতুকে প্রপোজ করিস। ম্যাডাম কিন্তু এখনো আমাকে ফোন দেয় নাই। হঠাৎ যদি একদিন ফোন দেয় আর যদি তোর নামে বিচার দেয় তাহলে তোর খবর আছে। আচ্ছা, বাড়ি থেকে বের করে দিলে এখনই দাও, আমি ম্যাডামদের বাসায় চলে যাই। ম্যাডাম তো আর আমাকে ফেলে দিবে না, তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। আমার মতো আরও ছেলে পাবে নাকি? হয়েছে, তুই যেই ফাজিলের ফাজিল, আর কথা বলতে হবে না তোর। তুই রুমে বসে থাক, বাইরে থেকে দরজা আমি লাগিয়ে দিয়ে যাইতেছি, যাতে তুই ঘর থেকে বের হতে না পারিস। তোর জন্য মানুষের কথা শুনতে পারবো না। এই বলে শাওনের আম্মু তাড়াতাড়ি করে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো। অন্যদিকে শাওন বারবার দরজা ধাক্কাচ্ছে আর বলতেছে, আম্মু দরজা খুলো, আমি বাহিরে যাব। আমার বন্ধু বান্ধবরা আমার জন্য অপেক্ষা করতেছে। শাওনের কথা তার ঘরে সীমাবদ্ধ অবস্থায় রয়ে গেল। তার কথা আর রুমের বাইরে বের হলো না। অন্যদিকে মিতু তার আম্মুর 20 বছরে বিবাহ বার্ষিকী পূরণ করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7টা শাওন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো বাইরে। তার বন্ধু বান্ধবদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মিতুকে দেখতে পেল, রিক্সা দিয়ে যাইতেছে। এটা দেখে নাহিদ বলতে লাগলো, কিরে শাওন, ওই দেখ তোর ম্যাডামের মেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ওর গালে একটা চুমু দিয়ে চলে আয়। তুই যদি চুমু দিয়ে চলে আসতে পারিস তাহলে ভাববো তুই একটা বেটা, আর যদি না পারিস তাহলে আমরা সবাই ধরে নেব তুই বেডি মানুষ। কিরে, আমার কথা সত্যি নাকি মিথ্যা? তোরা হ্যাঁ বা না বল। হ্যাঁ হ্যাঁ, নাহিদের কথা একদম সত্যি। শাওন তাড়াতাড়ি যা, রিক্সা কিন্তু চলে যাইতেছে। পরে কিন্তু আর এই সুযোগ পাবি না, তখন কিন্তু আমরা তোকে অন্য নাম ধরে রাখবো। শাওন তাদেরকে কিছু না বলে এক দৌড়ে চলে আসলো রিক্সার কাছে। রিক্সাওয়ালা আস্তে রিক্সাটা চালাচ্ছে, কারণ রাস্তাটা বেশ ভাঙ্গা। এই ফাঁকে শাওন তাড়াতাড়ি করে রিক্সায় উঠে মিতুর গালে চুমুতে আবার তাড়াতাড়ি করে নেমে দৌড়াতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারলো না মিতু। পিছনে ফিরতেই দেখতে পেল শাওন দৌড়াতে দৌড়াতে যাইতেছে। এটা দেখে মিতু রাগে রাগে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটাকে সন্ধ্যাবেলা আমার কাছে পাই তখন দিব। আম্মুর কাছে তো পড়তে যাবে, বহুত ফাজিল হয়ে গেছে। তাকে কিছু না করলে সে ভালো হবে না। আম্মুর কাছে আর বিচার না দিয়ে কিছু করে দেব, তখন আর আম্মু কিছু বলতে পারবে না। মিতু এসব মনে মনে বলতেছে। এদিকে রিক্সাওয়ালা মামা চলে আসলো মিতুর গন্তব্য স্থানে। মিতু রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া দিয়ে চলে আসলো তার বান্ধবীর বাসায়। কলিং বেল দিতেই তার বান্ধবী মিতালি এসে দরজা খুলে দিল। মিতুর রাগান্বিত মুখ দেখে মিতালি বলতে লাগলো, কি রে মিতু, তোর আবার কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই প্রচুর রেগে আছিস। সকাল সকাল আবার তোর কানের নিচে কে টোকা মারলো? মিতালি, ফাজলামি করবি না। ফাজলামি একদম ভালো লাগে না আমার।
ওই শাওনের বাচ্চাকে কিছু না করলে ওই শাওনের বাচ্চা ঠিক হবে না। বহুত ফাজিল হয়ে গেছে। আজকে সরাসরি আমাকে কিস করেছে, তাও আবার রিকশার আশেপাশে মানুষ তাকিয়েছিল। তুই তোর আম্মুকে কিছু বলতে পারিস না? তুই তো এখন বড় হয়েছিস, আর ওই ছেলেটা এখনো তোর হাঁটুর বয়সী। তোর আম্মু যদি ওই ছেলেটাকে কিছু না করে তাহলে তুই নিজে কিছু একটা করে দে বা ভয় দেখা, তাহলেই তো ছেলেটা আর তোর সাথে কোনো কিছু করবে না। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করেছি যে কিছু একটা করব, তাও আবার আজকেই করতে হবে। সন্ধ্যাবেলা পড়তে যাবে, আজকে কিছু একটা করব। আর আম্মু আজকে বাসায় নাও থাকতে পারে, যদি বলে আমাকে তাকে পড়িয়ে দেওয়ার জন্য, তাহলে এই সুযোগে কিছু একটা করতে পারবো। তুই একটু আমার সাথে থাকতে পারবি সন্ধ্যাবেলা? অবশ্যই থাকতে পারবো, একটু বস, আমি রেডি হয়ে আসতেছি। এরপরে দুইজন একসাথে কলেজে যাব। কলেজ শেষ করে আমার একটু কাজ আছে, তুই যেতে পারবি আমার সাথে নাকি বাসায় চলে যাবি? বেশি দেরি হয়েছে নাকি? 2-3 ঘন্টার মতো লাগলে আমি যেতে পারবো না। যদি 1 বা 2 ঘন্টা লাগে তাহলে আমি যেতে পারবো। আরে 2-3 ঘন্টা লাগবে না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগবে। আব্বুর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবো। আব্বু তো কাজের জন্য আবার অস্ট্রেলিয়া গেছে, 15-20 দিন পর আসবে। বাসায় বাজার নেই, তাই আম্মু বলেছে যে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে আনার জন্য। আজকে তো আবার 2 তারিখ, সবাই তো ব্যাংকের থেকে টাকা তুলবে। যদি দেরি হয় তাহলে তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে, আর দেরি না হলে সাথে সাথেই তুলে নিয়ে আসতে পারবো। আচ্ছা, যাবো নে। এখন তাহলে গিয়ে রেডি হয়ে আয়। মিতালি চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে এসে মিতুকে নিয়ে কলেজের দিকে যেতে লাগলো। অন্যদিকে শাওন তার বন্ধুদের কাছে আসতেই নাহিদ বলতে লাগলো, শাওন, তুই ভাই একদম পিওর বেটা মানুষ। আজকে তুই প্রমাণ করে দিলি যে তুই একটা বেটা মানুষ। এতদিন আমরা ভেবেছিলাম তুই বেডি মানুষ। আজকে তুই প্রমাণ করে দিয়েছিস তুই সত্যি সত্যি বেটা মানুষ। প্রমাণ যেহেতু করে ফেলেছি, এখন আমি তাহলে বাসায় চলে যাই। আবার তো কলেজে যেতে হবে। তোরা কি কলেজে যাবি না আজকে? না, আজকে কলেজে যাব না। আজকে কলেজে গেলে ম্যাডাম আমাদেরকে ধরে মারধর করবে। কারণ তুই জানিস ওই দিন আমরা কলেজের গাছ থেকে ডাব চুরি করে খেয়েছিলাম। পরে আমাদের দেখে ফেলেছে ম্যাডাম, তাই আর কি যাব না আজকে। তুই চাইলে যেতে পারিস, তুই তো আবার ম্যাডামের প্রিয় ছাত্র, তোকে ম্যাডাম কোনো কিছুই বলবে না। আমাকে তো যেতেই হবে ম্যাডামের সাথে। মিল না রাখলে ম্যাডাম তো পরবর্তীতে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। এটার জন্য তো আমার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে সাথে সাথে ফোন দিবি, আমরা সাথে সাথে চলে আসব। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম। তোরা থাক তাহলে এখন। এই বলে শাওন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। শাওন তাড়াতাড়ি করে ক্লাসের সামনে চলে আসলো। এসে দেখে রুবাইদা ম্যাডাম ক্লাস করতেছে। ম্যাডাম শাওনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শাওন, তোমার আজকে এত দেরি হয়েছে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো, আজকে এত দেরি হওয়ার কারণ কি? আসলে ম্যাডাম, দেরি হওয়ার কারণ অনেক কিছুই আছে। আপনার মেয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, একটু ইটিস পিটিস করেছিলাম, তাই আর কি দেরি হয়ে গেছে। ফাজিল ছেলে, যাও গিয়ে তোমার সিটে বসো গিয়ে। এরকম মিথ্যে কথা আর বলবে না কখনো। ম্যাডাম, মিথ্যা কথা বলি নাই, একদম সত্যি কথা বলেছি। আপনার মেয়ের গালে কিস করে এরপরে দৌড়ে পালিয়ে গেছি। আপনি আবার কিছু মনে করেন না, আপনি তো জানেনই সব কিছু। মিতুর আম্মু আর কথা বাড়ালো না, কারণ উনি জানে এখানে যত কথা বাড়াবে শাওন তত বেশি কথা বলবে। শাওন তার ছিটে চলে গেল। এদিকে রুবাইদা ম্যাডাম ক্লাস করানো শেষ করে চলে আসলো তার কেবিনে। শাওন কয়েকটা ক্লাস শেষ করে বাইরে এসে ঘোরাঘুরি করতে লাগলো। এমন সময় মিতুকে দেখতে পেল। মিতুকে দেখার পর শাওন উল্টো দিকে ঘুরে তাড়াতাড়ি করে যে চলে যেতে যাবে, এমন সময় মিতালির সামনে পড়ে গেল শাওন। মিতালি শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার? শাওন সামনের দিকে গিয়ে আবার পেছনের দিকে কোথায় যাইতেছে? তুমি একটু আমার সাথে আসো, আমার আর মিতুর জরুরি কিছু কথা আছে তোমার সাথে। মিতালি আপু, না মানে আমার একটু কাজ আছে তো, তাই আর কি। আমাকে উপরে যেতে হবে। আজকে জরুরি কথা বলতে হবে না, কালকে না হয় বইলেন। আমি এখন উপরে গেলাম। আরে উপরে যাবে পরে, আগে আমাদের কথা শুনে এরপরে উপরে যাও। তোমার সাথে জরুরি কথাগুলো না বলে তুমি তো আবার ভুলে যাবে যে আমরা তোমাকে কিছু কথা বলবো। মিতালি শাওনের সাথে কথা বলতেছে, এমন সময় শাওনের পিছনে এসে দাঁড়ালো মিতু। শাওন পিছনে ফিরে যেই চলে যেতে যাবে, এমন সময় মিতু বলতে লাগলো, আরে তুমি কোথায় যেতেছো? তোমাকেই তো আমাদের প্রয়োজন। আসলে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, তো ছেলেটাকে কিভাবে কি করতে হবে এটা তোমার কাছ থেকে জানার জন্য এসেছিলাম। আর তুমি কিনা পালিয়ে যেতেছো। মানে কি বলতেছেন? আপনাকে প্রপোজ করেছে? কার এত বড় সাহস যে আপনাকে প্রপোজ করেছে? ওই ছেলেকে একবার দেখিয়ে দেন, তার হাড্ডি গুড্ডি একত্রিত করে তাকে
খাইয়ে দিব। সে বলেছে যে বিকেলবেলা আমাদের বাড়িতে যাবে, তখন তো আম্মুর পড়ানোর সময় হবে। তুমি তাড়াতাড়ি করে আজকে আমাদের বাসায় চলে আইসো। তুমি আসলে আমি তোমাকে ওই ছেলেটাকে দেখিয়ে দেব, তখন ওই ছেলেটাকে একটা শিক্ষা দিয়ে দিবে। ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি চলে আসব। আর ম্যাডামকেও বলে রাখেন যাতে আজকের তাড়াতাড়ি পড়ানো যাতে শেষ করে দেয়। বিকেলবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলবো। ঠিক আছে, আমি আম্মুকে বলে দিব। তুমি তাড়াতাড়ি চলে আসো, কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। এই বলে মিতু মিতালিকে ইশারা করতে পিছন থেকে সরে আসলো। এইদিকে শাওন ওইখান থেকে চলে আসলো সোজা বাসায়। অন্যদিকে মিতালি আর মিতু বসে আছে রিকশায়। মিতু মিতালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিতালি, ছেলেটাকে আজকে ভালোভাবে একটা শিক্ষা দিয়ে দিতে হবে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু বলেছে যে আজকে ফুবি মনির বাসায় যাবে, আজকে শাওনকে পড়ানোর জন্য বলেছে। দড়ি রেডি রাখিস। আর তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। আমি টাকাগুলো উঠিয়ে আম্মুর কাছে দিয়ে এরপরে তোদের বাসায় চলে যাব। আচ্ছা, তুই তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুই চিন্তা করিস না আমার জন্য। শাওন যাওয়ার আগেই আমি তোর বাসায় চলে যাব। মিতু মিতালির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। তাড়াতাড়ি করে 2-3টা রোশনি রেডি করে রেখে দিল মিতু। দুপুর 2:15 এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। মিতু গিয়ে দরজা খুলতে দেখতে পেল মিতালি চলে এসেছে। মিতু মিতালির সাথে গল্প করতেছে। প্রায় কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠল। মিতু মিতালিকে ইশারা করতে মিতালি লুকিয়ে পড়ল। মিতু গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল শাওন দাঁড়িয়ে আছে। শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু বলতে লাগলো, শাওন, তুমি সোজা আমার রুমে যাও। আম্মু একটু দোকানে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে আপু, আমি তোমার রুমে যাচ্ছি। এই বলে শাওন চলে আসলো মিতুর রুমে। বেশ কিছুক্ষণ পর মিতু আর মিতালি রুমে আসতেই দেখতে পেল শাওন চুপচাপ বসে একটা গল্পের বই পড়তেছে। এটা দেখে মিতু বলতে লাগলো, কি ব্যাপার শাওন, তুমি গল্পের বই পড়তেছো নাকি? তাড়াতাড়ি তোমার পড়া বের করো, আমি তোমাকে কিছুক্ষণ পড়াতে থাকি। আম্মু আসলে পরে বাকি পড়া আম্মু পড়িয়ে দিবে। আচ্ছা আপু, আমি বের করতেছি। শাওন পড়া বের করতে লাগলো। পড়া বের করে যেই পড়া শুরু করেছে এমন সময় মিতু আর মিতালি মিলে শাওনকে বেঁধে ফেললো। এটা দেখে শাওন কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমরা আমাকে এভাবে বেঁধে ফেলেছো কেন? আমি কি করেছি যে তোমরা আমাকে এইভাবে বেঁধে ফেলেছো? তুই কি করেছিস মনে নেই নাকি? সকালবেলা তুই আমার সাথে কিরকম একটা অঘটন করেছিস, ওই কথা মনে হয় তোর মনে নেই, তাই না? এখন মনে করিয়ে দিতেছি আমি। এই বলে মিতু শাওনের গালে চড় মারতে লাগলো। বেশ কয়েকটা চড় মারার পর শাওন বলতে লাগলো, উফ আপু, আমার মনে পড়েছে, আর মারতে হবে না। আসলে আমার বন্ধুরা আমাকে খারাপ কথা বলেছিল, তাই আর কি আমি ওই কাজ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, মানলাম তোর বন্ধুরা ওই কাজ করতে বলেছে। গতকালকে আমার বিবাহ বার্ষিকীতে তুই আমাকে কি বলেছিলি মনে আছে? ওইটার বিচার করব এখন তোকে। প্লিজ আমাকে মাফ করে দেন আপু, আমি আর কখনো এই রকম কিছু বলবো না। আসলে আপনাকে তো আমার ভালো লাগে, তাই আর কি আপনার সাথে এরকম করতাম। আর আপনি সিরিয়াসলি নিয়েছেন, এবারের মতো মাফ করে দেন আমাকে। মাফ? তাও আবার আমি? কখনোই না। তোর মতো ছেলেকে তো কখনোই মাফ করব না। আজকে তোর হাড্ডি গুড্ডি ভেঙে মাংসগুলো আলাদা করে কুকুরকে খাইয়ে দিব। তুই আমাকে প্রত্যেক দিন জ্বালাতন করিস, আজকে সেই জ্বালাতনের বিচার করব। এই বলে মিতু যে শাওনকে মারতে যাবে এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। এটা দেখে মিতু মিতালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিতালি, তুই এখানেই থাকিস আর ছেলেটাকে দেখিস, আমি দেখে আসতেছি হঠাৎ আবার কে চলে এসেছে। এখন যদি তোর আম্মু এসে এরকম অবস্থা দেখে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? তখন কিন্তু পরিস্থিতি আর তোর সামলাতে হবে। এটা নিয়ে চিন্তা করিস না, পরিস্থিতি আমি সামলে নেব। পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এ বলে মিতু চলে আসলো নিচে। দরজা খুলে দিতেই দেখতে পেল তার আম্মু চলে এসেছে। মিতু তার আম্মুকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তুমি না বললে ফুপুদের বাড়িতে বেড়াতে যাবে? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কিভাবে? গিয়েছিলাম, পরে দেখতে পেলাম তাদের বাড়িতে তালা লাগানো। পাশের বাসার মহিলাকে জিজ্ঞেস করতে উনি বলল যে তারা নাকি গ্রামে গেছে। পরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তখন তারা বলেছে যে গ্রামে চলে গেছে, কয়েকদিন পর নাকি আসবে। ও আচ্ছা, তাহলে এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। মিতু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। এইদিকে শাওন বলতে লাগলো, আপু আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি এখন চিৎকার করব। তখন কিন্তু
ম্যাডাম এখানে এসে আমার এই অবস্থা দেখলে তোমাকে কিন্তু অনেক বকাবকি করবে। আমাকে আম্মু কিছুই করবে না, কারণ তুই যা যা করেছিস আমি সব কিছু আম্মুকে বলেছি। এটার জন্য আম্মু আমাকে কিছুই বলবে না। আর তুই চিৎকার চেঁচামেচি করতে পারলে তো করবি, এখন তোর মুখে কস্টেপ লাগিয়ে দিব। এই বলে মিতু শাওনের মুখে কস্টিপ লাগিয়ে দিল। কস্টিপ লাগানো শেষ করে চুপচাপ বসে কথা বলতেছে মিতু এবং মিতালি। এমন সময় মিতুর আম্মু মিতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মিতু, তোকে যে বললাম শাওনকে পড়ানোর জন্য, তুই পড়িয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, তাকে তো পড়াশোনা শেষ করে সে কখন পাঠিয়ে দিয়েছি। কেন, কি হয়েছে? তুই যদি তার পড়ানো শেষ করে তাকে পাঠিয়ে দিস, তাহলে তার পায়ে জুতো এখানে কেন? নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস শাওনের সাথে, সত্যি করে বল। আরে আম্মু, আমি কিছুই করি নাই। আমার সাথে তো মিতালি আছে, তুমি মিতালিকে জিজ্ঞেস করতে পারো, সে যে চলে গেছে। কি রে মিতালি, তুই কিছু বল। আম্মু তো আমার কথা বিশ্বাস করতেছে না, তুই বললে অবশ্যই বিশ্বাস করবে। আন্টি, মিতু একদম সত্যি কথা বলতেছে। শাওন তো সেই কখন পড়া শেষ করে চলে গেছে, এরপরে তো আর পড়তে আসে নাই। ও আচ্ছা, তুমি বসো। যেহেতু শাওন চলে গেছে, আমি তোমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসছি, খাওয়া দাওয়া করে এরপরে যাবে। না আন্টি, কিছু করতে হবে না, আমি এখন বাসায় চলে যাব। আমার একটু কাজ আছে, সে কখন এসেছি। এখন যদি আমি না যাই তাহলে আম্মু অনেক বকাবকি করবে। আচ্ছা তুমি যা তাহলে। আর মিতু, তুই খাওয়া দাওয়া করছিস তো, নাকি খাবার নিয়ে আসবো তোর রুমে? আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আম্মু, আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, তুমি খাবার খাও। মিতুর আম্মু বসে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় মিতু বলতে লাগলো, মিতালি তো সেই কখন চলে গেছে, আর এখন সন্ধ্যাও হয়ে এসেছে। এখন যদি আমি নিচে না যাই তাহলে তো আম্মু সন্দেহ করবে, কিন্তু তাকে কি করব? তার মুখ সেই কখন থেকে বেঁধে রেখেছি, দম বন্ধ হয়ে মারা যেতে পারে। তাড়াতাড়ি মুখ খুলে দেই, যা হবার হবে। এই বলে মিতু শাওনের মুখ থেকে কস্টেপটা খুলে দিতে শাওন যে চিৎকার করতে যাবে, এমন সময় মিতু তাড়াতাড়ি করে তার হাত চেপে ধরলো আর বলতে লাগলো, তুই যদি এখন চিৎকার চেঁচামেচি করিস তাহলে তোকে আর কখনো এখান থেকে ছেড়ে দেব না, এখানে এইভাবে বেঁধে রাখবো। যদি এখান থেকে সত্যি ছাড়া পেতে চাস তাহলে আমার কথা মানতে হবে। শাওন মাথা নেড়ে ইশারা করলো। মিতু শাওনের মুখ থেকে হাত সরাতে শাওন আবার যে চিৎকার দিতে যাবে, এমন সময় মিতু তার ঠোঁটে ঠোঁট জোড়া শাওনের ঠোঁটের সাথে একত্রিত করে দিল। প্রায় 5 মিনিট এইভাবে থাকার পর মিতু শাওনকে ছেড়ে দিতে শাওন চুপ হয়ে গেল। এটা দেখে মিতু মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এইরকম করার কারণে এই ছেলেটা একেবারে চুপ হয়ে গেল কেন? তার মানে এই ছেলেটাকে চুপ করাতে হলে এইভাবে চুপ করাতে হবে। ছি ছি, আবেগের বশে কি করে ফেললাম, ভাবতেই কেমন যেন লাগতেছে। এখন এখানে থাকলে লজ্জা করবে, নিচে চলে যাই। এই বলে মিতু চলে গেল নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে। মিতুকে দেখে তার আম্মু বলতে লাগলো, রে মিতু, তুই না বললি শাওন চলে গেছে? শাওনের আম্মু তো কল দিয়েছে, সবার কাছে কল দিতেছে, শাওন তো এখনো বাসায় যায় নাই। সত্যি করে বলতো, শাওনকে তোরা কি করেছিস? আমি সত্যি কথা বলতেছি, সে পড়া শেষ করে চলে গেছে, আর ওইটা তার জুতাই ছিল। কিন্তু সে কিভাবে গেছে ওইটা আমি জানি না। আসলে গতকালকে তাকে দৌড়ানি দিয়েছি, তো আজকে যখন ছুটি দিব তখন তাকে দৌড়ানি দিয়েছিলাম, সে জুতা ছাড়াই চলে গেছে। ছেলেটার জন্য টেনশন হচ্ছে, কোথায় যে গেছে কে জানে। মিতুর আম্মু এসব চিন্তা ভাবনা করতেছে। এদিকে মিতু খাবার নিয়ে চলে আসলো তার রুমে। শাওনের সামনে বসে বসে খাবার খাইতেছে। এদিকে শাওন মিতুর খাবার খাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মিতু শাওনের কাছে এসে শাওনের মুখের সামনে এক লোকমা খাবার তুলে দিতে শাওন খাবার খেতে লাগলো মিতুর হাত থেকে। বেশ কিছুক্ষণের মধ্যেই দুজন খাবার খাওয়া শেষ করে ফেলো। মিতু শেষ করে পানি খাইয়ে প্লেটটা নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু ফোনে যেন কার সাথে কথা বলছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের বাসায় আছে। খাওয়া দাওয়া শেষ করে একটু আগে ঘুমাতে চলে গেছে। আমার মনেই ছিল না আপনাকে ফোন দিতে, আপনি এখন ফোন দিয়েছেন তাই মনে পড়েছে। আচ্ছা, শাওনকে সকালবেলা পাঠিয়ে দিয়েন, তাকে না দেখলে আমি থাকতে পারি না। আচ্ছা, সকালবেলা আমি পাঠিয়ে দিব। বলে মিতুর আম্মু কলটা কেটে দিল। এইদিকে মিতু নিচে খাবারের প্লেট রেখে যে চলে যেতে যাবে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, মিতু এইদিকে আয়, চুপচাপ আমি যা বলবো সত্যি কথা বলবি, মিথ্যা কথা বললে তোর খবর আছে। মিতু তার আম্মুর পাশে এসে বসে পড়লো। চুপচাপ বসে আছে। এমন সময় মিতুর আম্মু বলতে লাগলো, সত্যি করে বলতো শাওন কোথায়? আমি জানি শাওনকে তুই কোথাও লুকিয়ে রেখেছিস, সত্যি করে বল।
শাওনকে আবার রুমে বেঁধে রেখেছি। সে আমাকে অনেক জ্বালাতন করে, তাই আজকে আমি আর মিতালি মিলে তাকে বেঁধে রেখেছি। সে আজকে এই রুমে থাকুক, কাল থেকে আমার সাথে দুষ্টুমি করবে না। তুই যে এইভাবে তাকে বেঁধে রাখলি, কাল থেকে তো আরো বেশি দুষ্টামি করবে, তুই দেখে নিস। আর তখন তাড়াতাড়ি তোকে ছেড়ে দে। রাত তখন বেশি হয় নাই, মাত্র 10টা 15 বাজে। এখান থেকে তাদের বাসায় যাইতে 5-7 মিনিট লাগবে। আমি একটা রিস্কায় তুলে দিব তাকে। তো তার আম্মুকে বলেছো যে কালকে সকালে পাঠিয়ে দিবে, তাহলে আজকে কেন যেতে হবে? আজকে সে এইভাবেই থাকুক, কালকে যাবে এখান থেকে। ঠিক আছে, তারপরেও তাকে ছেড়ে দে আর তোর রুমে নিচে বিছানা করে থাকতে দে। মিতু তার আম্মুকে কিছু না বলে চলে আসলো তার রুমে। এসে দেখে শাওন চুপচাপ বসে আছে। শাওনকে চুপচাপ বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, বসে থাকতে কষ্ট হইতেছে নাকি তোর? হ্যাঁ, বসে থাকতে কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দেন, আমি বাসায় যাব। রাত মনে হয় অনেক হয়ে গেছে, আমি বাসায় যাব, অন্য বাড়িতে আমার ঘুম হয় না। তোকে ছেড়ে দিতে পারবো, কিন্তু তুই বাসায় যেতে পারবি না। তোর আম্মুকে ফোন দিয়ে বলেছি কালকে সকালে তুই বাসায় যাবি। কিন্তু আমার যে অন্য কারো বাড়িতে ঘুম হয় না, এইটা কি করব? আপনি আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবেন নাকি? যদি দিতে পারেন তাহলে আমি আজকে এই বাড়িতেই থাকবো। মিতু কি যেন চিন্তা ভাবনা করে শাওনকে ছেড়ে দিতেই শাওন বিছানায় এসে শুয়ে পড়ল। এদিকে মিতু শাওনের মাথায় হাত বুলিয়ে দিতেছে। শাওন চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে মিতু বলতে লাগলো, তুই ছোট মানুষ, কেন এরকম করিস? তুই তো জানিস সমাজ কতটা জঘন্য। সিনিয়র আর জুনিয়র কখনোই মিল হয় না। তোর থেকে বয়সে আমি অনেক বড়, পড়ালেখার দিক দিয়েও 2 বছরের সিনিয়র। কাল থেকে এইরকম করিস না। এখন ঘুমিয়ে থাক, কালকে সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে যাস। এই বলে মিতু শাওনের পাশে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে শাওনের দিকে ঘুরে শাওনের মুখের দিকে তাকিয়ে আছে খেয়ালই করতে পারল না মিতু। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আস্তে আস্তে মিতু শাওনের দিকে এগিয়ে যাইতেছে। কখন যে শাওনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকালে শাওনের ঘুম ভাঙতে দেখতে পেল মিতু তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, অনেকটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শাওন ছুটতে পারতেছে না। এটা দেখে শাওন চুপচাপ চোখ বন্ধ করে। শাওনও মিতুকে জড়িয়ে ধরে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ মিতুর ঘুমটা ভেঙে গেল। মিতু ভালোভাবে তাকিয়ে দেখে সে নিজেই শাওনকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে মিতু মনে মনে বলতে লাগলো, আমি এটা কি করলাম? এই ছেলেটার সাথে আমি এটা করতে পারলাম? ছেলেটা যদি আমার আগে উঠে যাইতো তখন কি হইতো? তখন তো আমি লজ্জায় শেষ হয়ে যেতাম। যাই হোক, ছেলেটাকে ভালোভাবে শুইয়ে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, তা না হলে আবার ছেলেটা উঠে যাবে। যেই বিচ্ছু ঘুমিয়ে গেলে তো পুরো একদম বাচ্চা বাচ্চা লাগে। এই বাচ্চা বাচ্চা মুখ দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। কখন যে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে গেছি খেয়ালই করতে পারলাম না। বলে মিতু মুচকি একটা হাসি দিয়ে তার মাথায় আলতো করে থাপ্পড় দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে বের হতে দেখতে পেল শাওন বিছানা থেকে নামতেছে। এটা দেখে মিতু বলতে লাগলো, কিরে, ঘুম কেমন হয়েছে? ঠিকমতো ঘুমাতে পারছিস তো, নাকি ঘুম হয় নাই? হ্যাঁ, রাতে ঘুমটা খুবই ভালো হয়েছে, তবে এইভাবে প্রতিদিন যদি ঘুমাতে পারতাম তাহলে আরো ভালো হতো। একদম চুপ, কাউকে কিছু বলবি না। আমি জানি তুই হয়তো নিশ্চয়ই আমার আগে ঘুম থেকে উঠে গেছিস। কাউকে বলবি না কিন্তু কিচ্ছু। যা এখন ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে, যাইতেছি। আর তুমি এখানে বসো, আমার একটা কাজ আছে, যদি করে দাও তাহলে আমি কাউকে বলবো না, আর যদি না করে দাও তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি এইরকম করেছো আমার সাথে। সুযোগের সদ্ব্যবহার করতেছিস, তাই না? যদি তুমি এটা মনে করো তাহলে এটাই। এই বলে শাওন চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে হাত মুখ ভালোভাবে মুছে মিতুর সামনে গিয়ে দাঁড়ালো আর ইশারা করে বলতে লাগলো, আমার ঠোঁটে, গালে এবং কপালে কিস করতে হবে। যদি করো তাহলে আমি কাউকে কিছু বলবো না, আর যদি না করো তাহলে আমি বলে দিব। আমি এটা পারবো না। আর তুই আমার জামাই না যে তোকে এইরকম করব। তাড়াতাড়ি নিচে যা, আমও হয়তো বসে আছে তোর জন্য। আমি নিচে গিয়ে কিন্তু সত্যি সত্যি বলে দিব। তুমি কিন্তু ভালো করেই জানো আমি তোমার আম্মুর কাছে সবকিছুই শেয়ার করে দেই। বলে দিলে কিন্তু মান সম্মান তোমার চলে যাবে, আমার না। মিতু 2 মিনিট চুপ থেকে শাওনকে জড়িয়ে থেকে শাওনের ঠোঁটে গালে কপালে চুমু দিয়ে আবার শাওনকে ছেড়ে দিয়ে পিছনের দেওয়ালের দিকে ঘুরে দাঁড়ালো আর বলতে লাগলো, এখন যা, অনেক হয়েছে, আর কাউকে বলবি না কিন্তু। আর আম্মু যদি জিজ্ঞেস করে আমার কথা, তাহলে বলবি যে আমি কলেজের জন্য রেডি হয়ে একেবারে নিচে আসতেছি। আচ্ছা যাই তাহলে, আজকে এখান থেকে ম্যাডামের কাছে আর পড়ালেখা করব না। যা পড়ালেখা করার সব আপনার কাছে করব। প্রত্যেক দিন যদি এইরকম কিছু ভিটামিন পাই তাহলে তো আমার আর ভিটামিনের প্রয়োজনই হবে না।
তুই যাবি নাকি আমি আবার দৌড়ানি দিব তোকে? দৌড়ানি খাওয়ার জন্য তুই এইরকম করতেছিস তাই না? তাড়াতাড়ি যা প্লিজ, আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, সামনে আবার আমার পরীক্ষা, প্লিজ যা। আচ্ছা যাইতেছি আমি। ব্যাপার পিচ্ছি, খুশি খুশি লাগছে অনেক। আমার মেয়ে তাহলে ভালোই ভিটামিন দিয়েছে তোমাকে। হ্যাঁ, আপনার মেয়ের এই রকম ভিটামিন যদি প্রত্যেক দিন পাই তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব আর আপনার মেয়েকে আমি নিয়ে যেতে পারবো। আমি তো মজা করে বলছিলাম, আমার কথা তো দেখি একদম সত্যি সত্যি হয়ে গেছে। যাই হোক, যেহেতু এরকম কিছু একটা করেই ফেলেছে, তাহলে আর কয়েকটা মাস যাক, এরপরে যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। আর হ্যাঁ, আমার মেয়ের কাছ থেকে এইরকম ভিটামিন প্রত্যেকদিন খেতে পারবে না। প্রত্যেকদিন খাওয়াতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এবার পরীক্ষা খুব ভালো নাম্বার করতে হবে। যদি ভালো নাম্বার করতে পারো তাহলে আমার মেয়েকে আমি নিজে তোমার হাতে তুলে দিব, সে রাজি থাকুক আর না থাকুক। এখন খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাও, গিয়ে দেখা করে পরে না হয় কলেজে চলে যাবে। আর তোমার বন্ধুদেরকে বলবে কলেজে যাওয়ার জন্য তারা কলেজ বন্ধ করতেছে কেন। তারা কি জানে না সামনে যে তাদের পরীক্ষা? তাদেরকে বলবে তাড়াতাড়ি কলেজে আসতে। তারা ডাব চুরি করে খেয়েছে, আমি দেখেছি। আর এই বয়সটা আমরাও পার করে এসেছি। আমরাও মানুষের বড়ই গাছ থেকে বড়ই চুরি করে খেয়েছি, তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করে খেয়েছি। আগের দিনগুলোর কথা মনে পড়লে এখনও সেই পুরনো স্মৃতি চোখে ভেসে ওঠে। আচ্ছা যাই হোক, এখন খাবার টেবিলে আসো, খাবার দিয়ে দিতেছি। খাওয়া দাওয়া করে এরপরে বাসায় যাও। শাওন খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। শাওনকে ঘুরে ঘুরে দেখতেছে তার আম্মু। এটা দেখে শাওন বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি এইভাবে ঘুরে ঘুরে আমাকে দেখতেছো কেন? আমাকে এইভাবে ঘুরে ঘুরে দেখার কি আছে? ঘুরে ঘুরে দেখার অনেক কিছুই আছে। তুই তো অন্যজনের বাড়িতে রাতের বেলা ঘুমাতে পারিস না, তো কালকে রাতে তুই তোর ম্যাডামের বাসায় ঘুমালি কি করে? আগে এটা বল, তারপরে বাড়ির ভিতরে ঢুকতে দেবো। আমার ওই সিনিয়র বউ আমাকে তার ঘরে নিয়ে ঘুমিয়েছিল, এটার জন্য ভালোভাবে ঘুমাতে পারছি। আর ওই সিনিয়র বউয়ের মাকে তো আগে থেকেই পটিয়ে ফেলেছি, তার জন্যই তো সরাসরি বলে দিয়েছিলাম তাকে। তোর কি একটুও লজ্জা করে না এইসব বলতে? সি 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 সি, আমার ছেলেটা এত নির্লজ্জ হয়ে গেছে। যা এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে কলেজে যা। হ্যাঁ কলেজে তো যাবই, তার আগে তোমাকে বলতেছি ভালো নাম্বার করলে ম্যাডাম মানে আমার হবু শাশুড়ি আম্মু নিজে বলেছে যে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। তাই এখন থেকে আমি ভালোভাবে পড়ালেখা করব আর ভালো নাম্বার করব এই পরীক্ষায়। ঠিক আছে, উনি যেহেতু বলেছে তাহলে আমি আর কি বলবো? আমার আর কিছু বলার নেই, তুই এখন তাড়াতাড়ি কলেজ যা। শাওন চলে আসলো তার রুমে, ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে যাইতেছে। এমন সময় পিছন থেকে শাওনের বন্ধুরা শাওনকে ডাকতে লাগলো, ওই বেটা, কালকে সারা রাত কোথায় ছিলি? তোর আম্মু আমাদেরকে ফোন দিয়ে পাগল হয়ে গিয়েছে, তুই নাকি হারিয়ে গেছিস। আর আমি হারাই নাই, একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটা ফুলের বাগানের মতো পবিত্র, তাই আর কি ওই জায়গায় এক রাত কাটিয়েছি। কি বলতেছিস মামা? ফুলের মতো পবিত্র জায়গা আমাদেরও তো যেতে হয়, আমাদেরকে কবে নিয়ে যাবি? আর জায়গাটার নাম কি? তুই না নিয়ে যেতে পারলে বল, আমরা চলে যেতে পারবো। জায়গাটার নাম তোরা নিজেরাই খুঁজে বের কর। আর আমি প্রত্যেক দিন কোথায় যাই কি কি করি এসব চিন্তা করে তোরা নিজেরাই বের করে নে আমি কোন ফুলের বাগানে গিয়েছিলাম। আর ম্যাডাম বলেছে যে প্রত্যেক দিন কলেজে যাওয়ার জন্য। ম্যাডাম তোদেরকে কিছুই বলবে না। মামারে সত্যি করে বলতো, তুই কেন ফুলের বাগান গিয়েছিলি? আমি যেটা সন্দেহ করতেছি সেই ফুলের বাগান না তো। আমার কেন যেন মনে হচ্ছে তুই সেই ফুলের বাগানে ডুব দিতে গিয়েছিলি। তোদের যেটা মনে হয় সেটাই ভেবে নে, আমি আর কি বলবো তোদের, আমার আর কিছুই যে বলার নেই। তোদের যা ইচ্ছা তাই ভাবতে পারিস। আর এখন তাড়াতাড়ি চল, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, ক্লাস হয়তো অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি যাওয়া যাক। এই বলে সবাই চলে আসলো কলেজে। শাওন তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ক্লাসরুমে এসে দেখে মিতুর আম্মু ক্লাস করাচ্ছে। আর তাদেরকে দেখে মিতুর আম্মু বলতে লাগলো, ভিতরে আসে সবাই, বাইরে দাঁড়িয়ে আছো কেন?
মিতুর আম্মুর কথা শুনে সবাই ভিতরে চলে আসলো। পিছনে বেঞ্চে গিয়ে বসে ক্লাস করতেছে সবাই। বেশ কয়েকটা ক্লাস শেষ করে শাওন সবাইকে নিয়ে বাহিরে চলে আসলো। সবাই মিলে ঘোরাঘুরি করতেছে। এমন সময় শাওন মিতুকে দেখতে পেল। কালো একটা বোরকা পরে এসেছে, বেশ সুন্দর লাগতেছে। শাওন ইশারা করে নাইস দেখালো। মিতু মনে মনে বলতে লাগলো, এই পিচ্চি, তোকে নিয়ে আর পারি না। সেই কোথায় দাঁড়িয়ে আছে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি ঠিক তার চোখে পড়ে গেছে। আমি কিভাবে যে চিনে যাই, আমাকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মিতু তার বান্ধবীদের সাথে বসে এসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় মিতালি মিতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিতু, তুই তাকে কি শাস্তি দিয়েছিস? রাতের বেলা ছেড়ে গিয়ে দিয়েছিলি নাকি? না, রাতের বেলা আমার সাথেই ছিল, তাও আমার রুমেই। মানে তুই এসব কি বলতেছিস? তোর সাথে ছিল মানে? তোকে পরে বলবো সবকিছু, এখন বলা যাবে না, অনেক মানুষ আছে। তোদের সবাইকে গ্রুপ বলে দেব কি কি হয়েছে। ঠিক আছে, বলে দিস তাহলে। আর এখন কি বাসায় চলে যাবি নাকি? চিন্তা ভাবনা তো করেছি বাসায় চলে যাব, ক্লাস করতে আর ভালো লাগতেছে না, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করি। তুই যেহেতু চলে যাবি, আমিও চলে যাব। কিরে, তোরা যাবি না নাকি? তোরা চলে যাবি, আমরা থেকে কি করব? আমরা চলে যাব। চল এখন সবাই একসাথে একটা কফি শপে যাই। কফি শপে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপরে বাসায় চলে যাব। এই বলে সবাই চলে আসলো একটা কফি শপে। সবাই বসে বসে কফি খাইতেছে। এমন সময় মিতালি বলতে লাগলো, মিতু, তুই কি ওই শাওনকে তোর পাশে ঘুমাতে দিয়েছিলি নাকি? হ্যাঁ, আমার পাশে ঘুমাতে দিয়েছিলাম, তবে রাতের বেলা অনেক কিছুই হয়েছে। আসলে যা করার আমি নিজেই করেছি, তবে খারাপ কিছু না, ভালো কিছুই করেছি। বান্ধবী, কি করেছিস? সত্যি করে বল, আমাদের শুনতে অনেক ইচ্ছে হচ্ছে। একটু বল প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ বলতেছি, তবে এই কথাগুলো কাউকে বলবি না, আমাকে কথা দে। আমরা সবাই তোকে স্পর্শ করে কথা দিতেছি, এই কথাগুলো কাউকে বলবো না কখনো। এই কথাগুলো একমাত্র আমাদের মধ্যে থাকবে, অন্য কোথাও যাবে না। আসলে রাতের বেলা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাকে যে কখন আমার বুকের মাঝে নিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম খেয়ালই করতে পারি নাই। সারা রাত সে আমার বুকের মাঝে ঘুমিয়েছিল, আমি তাকে অনেকটা শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছিলাম। আবার সকালবেলা সে আমার আগে ঘুম থেকে উঠে গিয়েছিল, পরে সে দেখে ফেলেছে যে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। পরে কি হয়েছে বান্ধবী, একটু তাড়াতাড়ি বল। আরে আমাকে তো একটু নিঃশ্বাস নিতে দিবি, একটানা সে কখন থেকে বলতেই আছে একটু নিঃশ্বাস নিতে দে, এরপরে বলি। হ্যাঁ এখন বল, তোর নিঃশ্বাস নেওয়া শেষ হয়ে গেছে। সে ঘুম থেকে উঠে যখন এইরকম অবস্থায় দেখে, তখন আবার সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিল। হয়তো তার অনেকটা ভালো লেগেছে, আমাকেও অনেক ভালো লেগেছিল, আমার অনেক ভালো লাগছিল। পরে আমার ঘুম ভাঙার পর আমি দেখি সে ঘুমিয়ে আছে, মানে অনুভব করেছিলাম সে ঘুমিয়েছিল, আমি আর জানতাম না যে সে জেগেছিল। তখন কি হয়েছে বল। পরে আমি তাকে কোনো রকম পাশের বালিশে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই দেখি সে বিছানা থেকে নামতেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করতেই সে সবকিছু বলল, আমি কি কি করেছি। পরে সে আমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে অনেকগুলো কিস নিয়ে গেছে, মানে তার ঠোঁটে, গালে, কপালে চুমু দিতে বলেছিল। সে পরে আমি তাকে চুমু দিয়ে দিয়েছি। পুরো একটা ফিল্মের ডায়লগ বলে ফেলেছিস, যাক খুবই ভালো লাগছে। তোরা যদি বিশ্বাস না করিস তাহলে আমার আর এখানে কোনো কিছুই করার নেই, তবে যতটুকু হয়েছে আমি ততটুকুই বলেছি। তবে ছেলেটা খুবই রোমান্টিক, তার সাথে আমার প্রচুর মিল হয়। ছোট হয়েছে এটাই একটা সমস্যা, তবে আম্মু তাকে অনেক কিছু বলেছে, সে যদি সেগুলো পূর্ণ করতে পারে তাহলে আম্মু আমাকে তার হাতে তুলে দিবে। তাহলে তো ভালোই হয়েছে, অপেক্ষা কর, দেখ কি হয়। আর তোর আম্মু মনে হয় ছেলেটাকে আগে থেকেই পছন্দ করে। হ্যাঁ, ছোটবেলা থেকেই তাকে পড়াচ্ছে আম্মু, এমনকি কলেজ পর্যন্ত এখনো পড়াচ্ছে। তার আম্মুর সাথেও খুব ভালো সম্পর্ক, তাই আর কি আম্মু ছেলেটাকে চিনে এবং সে কতটুকু ভালো এটাও জানে। হ্যাঁ, এখন চল যার যার বাসায় চলে যায়। এই বলে মিতু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, মিতু, তুই কি বাসায় চলে গেছিস নাকি? হ্যাঁ আম্মু, আমি এইমাত্র বাসায় আসলাম। কেন, কিছু দরকার নাকি? তোর আব্বু সন্ধ্যাবেলা ফ্লাইটে বাংলাদেশে নামবে। তুই এক কাজ কর, ভালো কিছু রান্নার জন্য ফ্রিজ থেকে সবকিছু বের করে রাখ। আচ্ছা, আমি ফ্রিজ থেকে সবকিছু বের করে রাখতেছি, আর আজকে আমি নিজের হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। অনেকদিন তো হয়েছে রান্না করি না, আজকে না হয় একটু রান্না করলাম। আচ্ছা, তুই তাহলে রান্না করতে থাক, আমি তাহলে ক্লাস করাই।
এই বলে মিতুর আম্মু কলটা কেটে দিল। এইদিকে মিতু চলে আসলো রান্নাঘরে, ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখে চলে আসলো তার রুমে। গোসল করে নিচে এসে রান্না বসিয়ে দিল। রান্না করতেছে আর গান গাইতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কলটা। রিসিভ করতেই ওপাশ থেকে শাওন বলতে লাগলো, এই যে মিস ম্যাডামের মেয়ে, আমাকে না বলে আপনি বাসায় চলে গেছেন কেন? আমি আপনার জন্য কতগুলো চকলেট কিনেছিলাম, দিব ভেবেছিলাম, কিন্তু আপনি আমাকে না বলে চলে গেছেন বাসায়। এখন এই চকলেটগুলো কি করব? অন্য কাউকে দিয়ে দিব নাকি? যার জন্য কিনেছেন তার জন্য রেখে দেন, বিকালবেলা তো প্রাইভেটে আসবেন, তখন নিয়ে আসেন। আমি একা একাই খাবো, আর অন্য কাউকে দেওয়ার চিন্তা ভাবনা করলে খবর আছে। আমার তো ইচ্ছা করতেছে এখনই পড়ার জন্য, যেহেতু একা বাসায় আছেন, পড়াতে পারবেন। তো এখন নাকি ভয় পাবেন আমাকে? ভয় পাওয়ার কি আছে? আম্মু তো তোকে সবকিছু বলেই দিয়েছে, ঠিকমতো পড়াশোনা করলে আমাকে তোর হাতে তুলে দিবে। তুই তখন মহা খুশি। আচ্ছা সাবধানে আয়, আমি বাসায় আছি, রান্না করতেছি। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি, খুব কাছেই আছি। এই বলে শাওন কলটা কেটে দিয়ে 5-6 মিনিটের মধ্যে চলে আসলো মিতুদের বাসার সামনে। কলিং বেল দিতেই মিতু এসে দরজা খুলে দিল। শাওন বাড়ির ভিতরে প্রবেশ করে সোফায় বসে ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করলো। মিতু চকলেটগুলো দেখে শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই এত চকলেট কোথা থেকে পেয়েছিস, আর তোর কাছে টাকা কোথা থেকে আসলো? আমি এখন ছোট নই যে আমার কাছে টাকা থাকবে না। আমি এখন অনেকটা বড় হয়েছি আর কলেজে লেখাপড়া করি, আমার কাছে টাকা থাকতেই পারে। আর এমনিতেও প্রত্যেক দিন বাজারে যাই, আম্মু বেশি করে টাকা দিয়ে দেয়। ওইখান থেকে বাজার সদাই করে যত টাকা থাকে বাকিটা আমার কাছে রেখে দেই। আম্মু আগেই বলে দিয়েছে যদি টাকা থাকে ওইটা আমার। এখন 100 বা 500 হোক, পুরোটাই আমার। ওই টাকা জমিয়েছিলাম, এখন আপনার জন্য চকলেট নিয়ে এসেছি। কয় টাকা জমাইছিস বল আমাকে দেখি, তুই কত টাকা জমাতে পারিস? আর বাজে নেশা করিস নাকি? আস্তাগফিরুল্লাহ, ইন্নানিল্লাহ, আমি কখনো বাজে নেশা করি নাই, আর বাজে নেশা করার ইচ্ছাও নাই। আমি অনেক টাকাই জমিয়েছি, সব টাকা আমার পকেটে আছে। কেন, আপনার লাগবে নাকি? লাগলে আমি দিব। আচ্ছা আগে টাকাগুলো বের কর, এরপরে আমি দেখতেছি তুই কত টাকা জমিয়েছিস আর কত টাকা তোর কাছ থেকে নেওয়া যায়। এই নাও টাকাগুলো গুনতে থাকো, আমি বই বের করে পড়তে থাকি। তুই বই বের করে পড়তে থাকলে এখান থেকে যদি আমি টাকা নিয়ে যাই, তখন তুই আবার আমাকে সন্দেহ করবি। এখন পড়ার দরকার নেই, আগে টাকাগুলো গোনা শেষ হোক, তারপরে না হয় পড়িস। সন্দেহ করব কেন? আপনি তো আমার সবকিছু। আপনাকে সন্দেহ করার কি আছে? আপনি গুনতে থাকেন, আমি দেখতেছি। মিতু সব টাকা গুনে শেষ করে দেখে অনেক টাকা হয়ে গেছে। 20,315 টাকা হয়েছে। এটা দেখে মিতু বলতে লাগলো, ভালো টাকা জমিয়ে ফেলেছো তুমি। এখন আমি যেটা বলি সেটা শোনো। এই টাকাগুলো একটা ব্যাংকে জমা করে রাখবে। প্রাইভেট পড়ে যাওয়ার সময় বাজার থেকে একটা ব্যাংক কিনে নিয়ে যাবে বাসায়, ওইখানে সবগুলো টাকা রেখে দেবে। শুধু 500 টাকা রেখে বাকি সব টাকা রেখে দিবে। পরে তোমার ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চার ভবিষ্যতের খরচ করবে। ওইখানে জমাতে হবে না, আমি বাসায়ও অনেক টাকা জমিয়েছি, একটা ব্যাংক কিনেছি, ওই ব্যাংকে অনেক টাকা আছে। আর এই টাকাগুলো আমার খরচের টাকা, তবে এখান থেকেও আমি ওইখানে রেখে দিব কিছু টাকা। আচ্ছা এখন পড়তে থাকো, আর এই টাকাগুলো আবার পকেটে রেখে দাও। শাওন পড়তেছে। এদিকে মিতু রান্নাঘরে চলে আসলো। রান্না শেষ করে শাওনকে পড়াচ্ছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। মিতু গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার আম্মু চলে এসেছে। মিতুর আম্মু শাওনকে দেখে বলতে লাগলো, বাহ, এত তাড়াতাড়ি পড়ার জন্য চলে এসেছো? যাক, ভালোই হয়েছে। পড়া শেষ করে তাড়াতাড়ি বাসায় যাও। আর পড়া অলরেডি শেষ, আর আমি এখানে এসেছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সকল পড়া কমপ্লিট করে ফেলেছি। ও আচ্ছা, বেশ ভালো করেছো। এখন তাহলে বাসায় যাও। বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করো বা ঘুমিয়ে থাকো। সকালবেলা না হয় খেলাধুলা করবে। হ্যাঁ, আজকে তাহলে আমি যাই। মিতু আপু, এখন তাহলে আমি গেলাম। আর ঠিক মতো খাওয়া দাওয়া করে মোটা তাজা হন, গালগুলো একটু গোলুমোলু করেন। আমার তো আবার গোলুমোলু মেয়ে পছন্দ। চুপ বেয়াদব, বড় মানুষের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তোমার শরম করে না? তাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি বাসায়। আর আম্মু যেটা বলেছে সেটা করবে। হ্যাঁ, যাইতেছি আমি। এই বলে শাওন ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। শাওন সোজা তার রুমের ভিতর চলে গেল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো তার আম্মু। শাওনকে ঘুমাতে দেখে আর ডাক না দিয়ে চলে আসলো নিচে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যে শাওনের ঘুম ভেঙে যেতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আব্বু আজকে চলে এসেছে। শাওন তার আব্বুর পাশে গিয়ে বসে বলল। শাওনকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে শাওন, আমি সেই কখন আসলাম, তুই দেখলাম ঘুমিয়েছিলি।
তুই তো এরকম সময় ঘুমিয়ে থাকিস না, হঠাৎ কি মনে করে ঘুমালি? আব্বু, আমার শাশুড়ি আম্মু আর আমার হবু বউ বলেছে তাই ঘুমিয়ে গিয়েছিলাম। মানে তুই কি বলতেছিস? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলতো। মানে হচ্ছে আমার ম্যাডাম আর ম্যাডামের মেয়ে বলেছে ঘুমানোর জন্য, তাই আর কি ঘুমিয়েছিলাম। আর আমার জন্য কি নিয়ে এসেছো তুমি? এই নে, এখানে যতগুলো জিনিস আছে সবগুলোই তোর। আর এই আতর তোর জন্য এনেছি, খুব ভালো সুগন্ধি আতর। ও আচ্ছা। শাওন তার সবকিছু নিয়ে চলে আসলো রুমে, সবকিছু ড্রয়ারের ভিতর রেখে চলে আসলো বাহিরে। এসে দেখে তার বন্ধুরা সবাই চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে। শাওনকে দেখে সবাই বলতে লাগলো, কিরে সারাদিন তুই কোথায় ছিলি? এতবার তোকে ফোন দিলাম, একটা কলও রিসিভ করলি না। প্রেম তো জমে ক্ষীর হয়ে গেছে তোর, তার জন্যই তো তুই এরকম করিস। আরে মামা, সেটা না, আসলে আমি দুপুরে পড়া শেষ করে এরপরে ঘুমিয়ে গিয়েছিলাম আর ফোন সাইলেন্ট ছিল, এটার জন্য আমি বুঝতে পারি নাই তোরা যে কল দিয়েছিলি। এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম। যদি বিশ্বাস না করিস তাহলে আম্মুকে জিজ্ঞেস করতে পারিস, আম্মু অবশ্যই তোকে বলবে যে আমি ঘুমিয়েছিলাম নাকি ঘুমাই নাই। তোর আম্মুকে ফোন দিয়েছিলাম যখন তুই কল রিসিভ করিস নাই, তখন তোর আম্মু কল রিসিভ করে আমাদেরকে বলেছে তুই ঘুমিয়েছিলি। যাই হোক, সামনে তো পরীক্ষা, তা প্রিপারেশন কেমন নিয়েছিস? মোটামুটি এই 2-3 দিনে খুব ভালো প্রিপারেশন নিয়েছি, যেহেতু ম্যাডামের মেয়েকে পাবো বলে কথা, প্রিপারেশন নিতে হবে। তো যদি ভালোভাবে পরীক্ষায় রেজাল্ট না করতে পারি তাহলে তো ম্যাডাম তার মেয়েকে আমার হাতে তুলে দিবে না। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস। তবে আমাদেরও প্রাইভেট পড়া উচিত ম্যাডামের কাছে। তুই তো ম্যাডামের সাথে কথা বলে দেখিস তো, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রাইভেট পড়াতে আমাদেরকে। ম্যাডাম তো আমাদের অবস্থা জানে, তুই বললে ম্যাডাম অবশ্যই রাজি হবে। আচ্ছা, আমি ম্যাডামকে কালকে বলবো। আর তোরা আমার সাথে যাবি, তোদেরও প্রিপারেশন ভালোভাবে নিতে হবে। পরীক্ষা শেষ হলে বিয়ের সিরিয়াল ধরবি সবাই, প্রথম না হয় আমিই ধরলাম। এটা ভুল বলেছিস, প্রথম তোর বিয়ে হবে না, প্রথম বিয়ে হবে সাদিকুলের। কারণ অলরেডি তার বাসায় এবং তার গার্লফ্রেন্ডের বাসায় কথাবার্তা হচ্ছে বিয়ের ব্যাপার নিয়ে। খুব শীঘ্রই হয়তো বিয়ে খেতে পারবো আমরা। সাদিকুল এসব কি বলতেছে? সে যা বলতেছে এইগুলো একদম ঠিক নাকি? হ্যাঁ রে বন্ধু, আমি কিছুক্ষণ আগেই তাদেরকে বললাম, তুই তো ছিলি না, তুই থাকলে তুইও শুনতে পারতি। তবে পরীক্ষার পরেই বিয়ে হবে, এটা একদম শিওর। পরীক্ষার পর বিয়ে কর, পরীক্ষার আগে বিয়ে করিস না। সবাই টুকটাক কথা বলতেছে। কথা বলতে বলতে কখন যে রাত 11:15 বেজে গেল খেয়াল নেই। এমন সময় শাওনের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মিতু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মিতু বলতে লাগলো, এই তুই কই রে? তোর আম্মুকে ফোন দিলাম, তোর আম্মু বলল তুই সেই সন্ধ্যাবেলা বাড়ির বাইরে বের হয়েছিস, এখনো বাড়িতে যাওয়ার কোনো খবর নেই তোর। এখন যদি তুই বাড়িতে না যাস তাহলে কালকে থেকে তুই আমার কাছে পড়তে পারবি না, এমনকি তুই আমার কাছে আসতে পারবি না। আমি এখনই বাসায় যাইতেছি। আর আমি ঘড়ির টাইম খেয়াল করি নাই, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তো, তাই আর কি অনেকটা সময় চলে গেছে। বেশ ভালো করেছিস, এখন তাড়াতাড়ি বাসায় যা, গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে ঘুমাবি। আমি তো বিকালবেলা ঘুমিয়েছি, রাতের বেলা আর ঘুমে ধরবে না। তাহলে তুই রাতের বেলা কি করতে চাস সেটা করবি? সেটা করলে আরেকজনের তো সম্মতি লাগবে, সে যদি করতে চায় তাহলে তো করতে পারবো। মানে তুই কি বোঝাতে চাইছিস একটু বুঝিয়ে বল, তোর কথা আমি বুঝতেছি না। আসলে আমি বোঝাতে চাইছি যে আমার কথা বলতে ইচ্ছা করতেছে সারা রাত। আপনি কথা বলতে পারবেন? আচ্ছা, আগে তুই বাসায় যা, এরপরে ফোন দিস, তখন ভেবে চিন্তে দেখবো, যদি কথা বলতে পারি তাহলে কথা বলবো। এখন ফোন রাখলাম তাহলে। এই বলে মিতু কলটা কেটে দিল। এদিকে শাওন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ফোন দিল মিতুকে। বেশ কিছুক্ষণ পর মিতু কলটা রিসিভ করতে শাওন মিতুর সাথে কথা বলতে লাগলো। রাত 3টা পর্যন্ত কথা বলে ফোনটা কেটে দিয়ে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। কারণ কালকে শুক্রবার, কালকে আর কলেজ নেই। পরের দিন সকাল 10টা শাওন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেল বাইরে। জুমার নামাজের আজানের 10 মিনিট আগে বাসে এসে গোসল করে নামাজের জন্য চলে গেল মসজিদে। নামাজ আদায় করে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শাওনের আম্মু বলতে লাগলো, কিরে, তুই তো দেখি এখন অনেক পরিবর্তন হয়ে গেছিস, আমাদের সাথেও ঠিকভাবে কথা বলিস না। কালকে সারা রাত তোর ম্যাডামের মেয়ের সাথে ফিসফিস করে কথা বলেছিস। কই তোমাদের সাথে কথা বলি না আমি তো তোমাদের সাথে সবসময় কথা বলতেছি। তুই কিভাবে বলো যে আমি তোমাদের সাথে কথা বলি না? এটা কিন্তু আম্মু একদম মিথ্যা কথা বললে তুমি। আসলে তুই এখন ভালোভাবে পড়ালেখা করতেছিস তো, আর তেমন বেশি আমাদের সাথে কথা বলিস না, তাই আর কি এই কথা বললাম। আচ্ছা শোন, আমরা একটা জায়গায় যাব, তুই কিন্তু বাসায় থাকিস, বাড়ি থেকে বের হোস না কিন্তু। আচ্ছা তোমরা যাও তাহলে,
আর সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে। সন্ধ্যাবেলা আমি আমার বন্ধুদেরকে নিয়ে প্রাইভেট পড়তে যাব ম্যাডামের কাছে। আচ্ছা, সন্ধ্যার আগেই চলে আসবো। এই বলে শাওনের আব্বু আম্মু রেডি হয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে মিতুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো মিতুদের বাসায়। কলিং বেল দিতেই মিতুর আম্মু এসে দরজা খুলে দিল। শাওনের আব্বু আম্মুকে দেখে বেশ খুশি হয়েছে মিতুর আম্মু, বলতে লাগলো, ভিতরে আসেন আপনারা, আপনাদের দেখে খুবই খুশি লাগতেছে। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হয়েছে। আজকে সবাই মিলে অনেক আড্ডা দিব। আড্ডা তো দেবই, সাথে আরো অনেক কথা বলবো। আরো অনেক কথা বলার আছে, যেটার জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, আগে ভিতরে আসেন, এরপর না হয় সবকিছু বলবেন। শাওনের আব্বু আম্মু চলে আসলো ভিতরে। সোফায় বসে আছে। এদিকে মিতু শাওনের আব্বু আম্মুর সামনে বসে আছে। এমন সময় শাওনের আব্বু বলতে লাগলো, এটাই তাহলে আপনার মেয়ে, যার জন্য আমার ছেলে পাগল হয়ে গেছে? হ্যাঁ, এটাই আমার মেয়ে। আপনার ছেলে পাগল হয় নাই, অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে আমার মেয়েকে পাওয়ার জন্য। পড়ালেখা আগে চাইতে অনেক ভালো হয়েছে। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করে আশা করি এই পরীক্ষাগুলোতে খুব ভালো একটা নাম্বার পাবে। আমরা তো এটাই চাইতাম যে সে ভালো একটা নাম্বার পাক, কিন্তু এখন মনে হচ্ছে আপনার মেয়ে যদি আমার ছেলের পাশে থাকে তাহলে আমার ছেলে আরো অনেক ভালো কিছু করতে পারবে। আমিও তাই মনে করি, দুজন যদি একত্রিত থাকে তাহলে ভালো কিছু আশা করা যায় তাদের কাছ থেকে। হ্যাঁ, এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদের পরীক্ষার পর বিয়েটা দেওয়া হবে। পরীক্ষার পরে তো আর কোনো কাজ নেই, তখন শাওন কাজে লেগে পড়বে আর বিয়েটাও দিয়ে দেওয়া যাবে। এইরকম চিন্তা ভাবনা করে এরপরে আপনাদের বাসায় আসলাম। এখন আপনারা কি বলেন? আমি চিন্তা ভাবনা করেছি যে শাওন ভালো একটা রেজাল্ট করুক, এরপরে মিতুর আব্বুর কোম্পানিতে ঢুকে যাবে। মিতুর আব্বুর কোম্পানিতে যখন চাকরি করা শুরু করে দিবে তখন না হয় তাদের বিয়েটা দেওয়া যাবে। এখন আপনাদের কি মতামত? আর মিতুর আব্বু, তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি তো সব কিছু বলতেছো, আমি তো শুনতেছি। তুমি যেটা বলেছো সেটা করলেই ভালো হবে। একদিকে দিয়ে চাকরিও করবে, অন্যদিক দিয়ে শান্তিও পাবে। মিতু, তুই কি বলিস? তোমরা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই তো মানতে হবে আমাকে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে এটাই ফাইনাল হয়ে যাক। পরীক্ষার পর রেজাল্ট আসলে আমি তার রেজাল্ট দেখে তাকে একটা চাকরি দিয়ে দিব। তারপরে বড় করে একটা অনুষ্ঠান করে মিতুকে শাওনের হাতে তুলে দিব। ঠিক আছে, তাহলে এটাই আমাদের লাস্ট কথা। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর আমরা আবার আসবো, বিয়ের লাস্ট ডেট আমরা ফাইনাল করে যাব। আজকে তাহলে আমরা চলে যাই। আজকে থাকেন, আজকে কোথাও যাবার প্রয়োজন নেই। আর শাওন তো সন্ধ্যাবেলা পড়তে আসবে, সেও না হয় আমাদের বাসায় থেকে যাবে। আপনি ফোন দিয়ে বলে দিয়েন যাতে বাড়ি ভালোভাবে তালাবদ্ধ করে এরপরে আসার জন্য। আজকে থাকা যাবে না। এখন যদি আমি শাওনকে এই কথা বলি তাহলে শাওন নিশ্চয়ই সন্দেহ করবে আর বলবে যে আমরা হয়তো বিয়ের কথাবার্তা বলার জন্য এখানে এসেছি। আমি শাওনকে বলে এসেছি একটা জায়গায় যাব দরকারে। সে বলেছে যে সন্ধ্যার আগে বাসায় চলে যাওয়ার জন্য, কারণ সে তো আবার সন্ধ্যার পর পড়তে আসবে। তার বন্ধু বান্ধবরাও নাকি আজকে থেকে পড়বে এখানে। আমাকে তো কোনো কিছুই বলে নাই এই ব্যাপারে। মিতু, তোকে কিছু বলেছে নাকি? আমাকে তো ও কিছু বলে নাই, আর আজকে তো তার সাথে কথা হয় নাই। সন্ধ্যায় আসলে দেখা যাবে তারা কি বলে। হ্যাঁ। শাওনের আব্বু আম্মু আরো কয়েক মিনিট কথা বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে রিক্সা নিয়ে। আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বাসায়। এদিকে শাওন তার আব্বু আম্মুকে আসতে দেখে ব্যাগ নিয়ে চলে আসলো তার বন্ধুদের বাসায়। সবার সাথে বসে আড্ডা দিতেছে। এমন সময় নাহিদ বলতে লাগলো, কিরে শাওন, তোর কি অবস্থা? ঠিকঠাক ভাবে চলাচল করছিস তো, নাকি কোনো সমস্যা হচ্ছে? আমার আবার কি সমস্যা হবে? আরে আমি তো ভুলেই গেছি, তোরা তো আজকে প্রাইভেটে যাবি। আমি তো ম্যাডামকে বলতেই ভুলে গেলাম। একটু ওয়েট কর, ম্যাডামকে ফোন দিয়ে বলতেছি। আর এখন যাবি নাকি সন্ধ্যার পর যাবি? আগে তুই কথা বল, ম্যাডাম কি বলে, আর জিজ্ঞেস করিস এখন যাবি নাকি সন্ধ্যার পর যাওয়ার জন্য বলবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি। এই বলে শাওন কল দিল মিতুর আম্মুর নাম্বারে। বেশ কিছুক্ষণ পর মিতুর আম্মু কলটা রিসিভ করতে শাওন বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি শাওন বলছি। হ্যাঁ জামাই বাবা, বলো কি বলবে? আসলে আমার সাথে আজকে থেকে আমার বন্ধু বান্ধবরাও প্রাইভেট পড়বে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা পড়বে। আমি কি তাদেরকে এখন নিয়ে আসবো নাকি সন্ধ্যার পরে নিয়ে আসবো? যেহেতু সবাই একসাথেই পড়বে তাহলে সন্ধ্যার পর আইসো। সন্ধ্যার পর আসলে খুব ভালো হবে।
রাতে না হয় তোমাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এরপরে ছুটি দিব। আচ্ছা নিয়েন। আর খাবারগুলো বইলেন আপনার মেয়েকে রান্না করতে। আপনার মেয়ের রান্না একদিনও খাই নাই। আমার বাড়িতে নিয়ে যাওয়ার আগে রান্না না হয় একদিন খাই, দেখি টেস্ট কেমন। এখন থেকে এই বাড়িতে মিতুই রান্না করে, আমি তেমন বেশি রান্না করি না। প্রয়োজন হলে আমি মিতুকে সাহায্য করি, এছাড়া রান্না করি না। তাহলে তো আমার বউয়ের হাতে রান্না খেতেই হয় এখন। তাহলে ফোন রাখলাম, আসতেছি সন্ধ্যার পর। এই বলে শাওন ফোনটা কেটে দিল। সন্ধ্যার পর চলে আসলো মিতুদের বাসায়। কলিং বেল দিতেই মিতুর আম্মু এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতর প্রবেশ করে চলে আসলো মিতুর রুমে, কারণ মিতুর রুমে অনেকটা বড়, পড়ার টেবিল আছে। সবাই একসাথে বসে পড়তে শুরু করলো। সাথে মিতুও পড়ালেখা করতেছে। শাওন পড়তেছে আর মিতুর দিকে তাকিয়ে আছে। এইদিকে মিতু ইশারা করে শাওনকে পড়ার জন্য বলল। বেশ কিছুক্ষণ পড়ার পর সবার পড়া কমপ্লিট হয়ে যেতে মিতু সবাইকে নিয়ে নিচে চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে দিল। এদিকে শাওন এবং তার বন্ধুরা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় সাদিকুল বলতে লাগলো, মামা, তোর বউয়ের হাতের রান্না তো অনেক মজা, তুই তাড়াতাড়ি বিয়ে কর, তোর বউয়ের হাতের রান্না খেতে হবে। অবশ্যই খাবি, ওয়েট কর। আর কয়েকটা দিন তো রয়েছে, পরীক্ষা শেষ হলেই এরপরে বিয়েটা করে ফেলবো। এইসব বলে সবাই বাড়ির দিকে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর সবাই সবার বাসায় চলে গেল। এদিকে শাওন বাড়িতে এসে বাকি পড়াগুলো কমপ্লিট করে শুয়ে আছে। মিতুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে সবাই ঘোরাঘুরি করতেছে। আজকে কোনো ক্লাস হবে না, আজকে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। এইদিকে শাওন মিতুর সাথে গাছের নিচে বসে কথা বলতেছে। মিতু শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, 3 দিন পর থেকে তোর পরীক্ষা, খুব ভালোভাবে পরীক্ষা দিও। যদি পরীক্ষায় ফেল করো তাহলে তো বুঝতেই পারছো, আম্মু কিন্তু আমাকে তোমার হাতে তুলে দিবে না। আমাকে যদি পেতে চাও তাহলে খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে। তোমাকে তো আমার পেতেই হবে, তোমাকে না পেলে আমি যে ভালো থাকবো না। হ্যাঁ, এখন বাসায় যাও, আর সামনে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিবে। আমি আবারও বলতেছি, যেটা পারবে না সেটা বারবার মন দিয়ে তোমাকে সব কিছুই পড়ানো হয়েছে এতদিনে। আশা করি পরীক্ষা খুব ভালো হবে। হ্যাঁ, শুধু আমার জন্য দোয়া কইরো, তাহলেই হবে। শাওন মিতুর সাথে কথা বলে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3 দিন। আজকে শাওন এবং বাকি সবার পরীক্ষা শুরু হয়েছে, সাথে মিতুরও। সবাই পরীক্ষা দিতেছে। এইদিকে মিতুর আম্মু পরীক্ষার প্রশ্ন দেখে মনে মনে বলতে লাগলো, যাক, প্রশ্নগুলো ভালোভাবেই দিয়েছে শাওনকে। যা পড়িয়েছিলাম, আশা করি সে যদি ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারে তাহলে প্রত্যেকটাতে গোল্ডেন A+ পাবে। মিতুর আম্মু ঘুরে ঘুরে দেখতেছে। এদিকে শাওন মন দিয়ে লিখতেছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন তার কমন পড়েছে। সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে শাওন রিভিশন দিতেছে, কোথাও ভুল আছে কিনা। রিভিশন দেওয়ার পর খাতাটা ম্যাডামের কাছে জমা দিয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর শাওনের বাকি বন্ধুরাও বের হয়ে শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাওন, তুই ভাই ভালোভাবে পরীক্ষা দিয়েছিস, তবে এই কয়েকদিন আমরা যা পড়েছি তাই কমন এসেছে। আমরা মোটামুটি 5 নম্বর তুলে এসেছি। ভালো করেছিস, পড়ালেখা করলে অবশ্যই বাকি পরীক্ষাগুলোতে পাশ করতে পারবি। আজকে থেকে মন দিয়ে পড়ালেখা কর। ওই তো মিতু আসতেছে, তোরা তাহলে যা, আমি মিতুর সাথে কথা বলে এরপরে বাসায় চলে যাব। আজ সন্ধ্যাবেলা প্রাইভেটে চলে আসিস। ঠিক আছে, আমরা তাহলে এখন গেলাম। বলে শাওনের বাকি বন্ধুরা চলে গেল। এদিকে শাওন মিতুর সাথে কথা বলতে বলতে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে 18 দিন কেটে গেল। এই 18 দিনে অনেক পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে না ঘুমিয়ে পড়ালেখা করে পরীক্ষা দিয়েছে। আজকে পরীক্ষা শেষ হয়েছে, শাওন এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার আম্মু এসে ডাকতে লাগলো আর বলতে লাগলো, কিরে শাওন, খাওয়া দাওয়া করবি না? আর কত ঘুমাবি? আম্মু, এতদিন পরীক্ষা দিয়েছি, একটু ঘুমাতে পারি নাই। আজকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আর এখন খাওয়া দাওয়া করব না, যখন ক্ষুধা লাগবে তখন আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করব, তুমি যাও এখন। আচ্ছা, ঘুম থেকে উঠে নিচে আসিস, আমি খাবার রেডি করে রেখে দিয়েছি। এই বলে শাওনের আম্মু চলে গেল। অন্যদিকে শাওন এখনো ঘুমাচ্ছে। সারাদিন ঘুমিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মিতু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিতু বলতে লাগলো, শাওন, আজকে তো আর পরীক্ষা নেই, এখন থেকে কোনো পরীক্ষাও নেই। চলো আমরা একটু বাহির থেকে ঘুরোঘুরি করে আসি।
আচ্ছা তুমি রেডি হয়ে বের হও, আমিও রেডি হয়ে বের হচ্ছি, দুইজনে না হয় একসাথে ঘোরাঘুরি করব। আচ্ছা তুমি বের হও তাহলে। শাওন রেডি হয়ে চলে আসলো বাহিরে, হাঁটতে হাঁটতে মিতুদের বাড়ির দিকে যাইতেছে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেল মিতু রিক্সা দিয়ে আসতেছে। এটা দেখে শাওন রাস্তার এক সাইডে দাঁড়িয়ে পড়ল। রিক্সাটা শাওনের সামনে এসে দাঁড়াতে শাওন রিক্সায় উঠে পড়ল। রিক্সা আবারও চলতে লাগলো তার আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো একটা পার্কে। দুইজন বেশ ভালো সময় কাটিয়ে সন্ধ্যায় পাশে চলে আসলো। দেখতে দেখতে এভাবে কাটতেছে তাদের দিনকাল। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে পরীক্ষা দেওয়া হয়েছে, রেজাল্ট দিবে কালকে। শাওন তার আব্বু আম্মুর সাথে কথা বলতেছে। এমন সময় তার আব্বু আম্মু বলতে লাগলো, শাওন, কালকে তোর রেজাল্ট দিবে। তুই রেজাল্ট দিলে তুই মিতুর আব্বুর কোম্পানিতে জয়েন করে ফেলবি। আমরা মিতুর আব্বু আম্মুর সাথে কথা বলে এসেছি, তুই অফিসে জয়েন করলেই পরের সপ্তাহে তোদের বিয়ে দিয়ে দিব। আচ্ছা আব্বু, কালকে তো আমাদের রেজাল্ট দিবে, রেজাল্ট নিয়ে এসে এরপরে অফিসে জয়েন করে ফেলবো। ঠিক আছে, এখন তাহলে রুমে গিয়ে ঘুমা, রাত অনেক। শান রুমে এসে মিতুকে ফোন দিতে মিতু কলটা রিসিভ করলো। মিতুর সাথে কথা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো শাওন। পরের দিন সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে সবার রেজাল্ট দিয়ে দিয়েছে। শাওন প্রথম হয়েছে। সর্বপ্রথম এই খবরটা জানিয়েছে তার আম্মুকে। বাড়ির সবাই খুশি, মিতু এবং মিতুর আম্মু আরো বেশি খুশি। শাওন রেজাল্ট নিয়ে চলে আসলো মিতুর আব্বুর কোম্পানিতে। মিতুর আব্বু শাওনকে ম্যানেজারের চাকরি দিয়ে দিল। তোমাকে ম্যানেজারের চাকরিটা দিয়ে দিলাম, ভালোভাবে করবে কিন্তু। আর আজকে তো রবিবার, এই শুক্রবার তোমাদের বিয়ে, খুশি হয়েছো তো? খুশি হব না মানে? অবশ্যই খুশি হয়েছি, এত বড় একটা খুশির খবর দিয়েছেন, খুশি হব না? শাওন সন্ধ্যা অবধি অফিসে কাজ করে চলে আসলো বাসায়। পরের দিন থেকে দুই বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। ডেকোরেশনের লোকেরা বাড়িঘর সাজাচ্ছে। বাড়িঘর সাজানো শেষ হতে বাকি অন্যান্য যে কাজগুলো ছিল সেই কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 4 দিন। আজকে বৃহস্পতিবার রাত 11:15। সবে শাওনের গায়ে হলুদ দিতেছে। হলুদ দেওয়া শেষ করে শাওনকে গোসল করিয়ে পাঠিয়ে দিল রুমে। এদিকে শাওনের বন্ধু বান্ধবরা মেয়েদের পিছনে ঘোরাঘুরি করতেছে, কিন্তু পাত্তা পাচ্ছে না একটারও। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে শাওনকে রেডি করিয়ে দিচ্ছে তার বন্ধুরা, আর বলতেছে, মামা, আজকে রাতে কিন্তু বিড়ালটা ভালোভাবেই মারতে হবে। সিনিয়র আপুর বিড়াল, বুঝতেই পারছিস, অনেক শক্তপোক্ত থাকবে। আরে শালা, এসব নিয়ে চিন্তা করিস না। সিনিয়র আপুর বিড়াল তো কি হয়েছে, শক্তপোক্ত ওইসব কোনো কিছুই না। আমার জন্য এক রাতের ভিতরেই সবকিছু শেষ করে দিব। ঠিক আছে, দেখা যাবে। চল এখন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। নাহিদ, শাওন এবং বাকি তার বন্ধুরা নামাজ আদায় করে ওইখান থেকে সোজা চলে আসলো মিতুদের বাসায়। গেটে তাদেরকে আটকে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিল সবাই। বেশ কিছুক্ষণের মধ্যেই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যেতেই কাজী এসে বিয়ে পড়িয়ে দিল। শাওনের শালা শালেরা শাওনকে ধরে নিয়ে চলে আসলো মিতুর কাছে। মিতুর পাশে বসিয়ে সকল নিয়ম কানুন করলো। সন্ধ্যা হতে শাওনের হাতে মিতুকে তুলে দিতেই শাওন মিতুকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সবাই বউ দেখায় ব্যস্ত। রাত 12টা বাজতেই শাওন চলে আসলো তার রুমে। এসে দেখে মিতুকে খাটে বসিয়ে রেখে সবাই চলে গেছে। শাওন দরজাটা লাগিয়ে দিয়ে মিতুর কাছে আসতেই মিতু খাট থেকে নেমে শাওনের পা ধরে সালাম করলো। পা ধরে সালাম করার শেষে মিতু উঠে শাওনকে তার বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে চলে আসলো। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় শাওন বলতে লাগলো, এই যে সিনিয়র আপু, তাড়াতাড়ি রেডি হন, আমি এখন বিড়াল মারবো। রেডি তো অবশ্যই হব। আমার পিচ্চি বরের শরীরে কতটুকু শক্তি আছে তা তো দেখতেই হবে। বিড়াল মারে কিভাবে সব কিছু তো জানো। হ্যাঁ জানি, এখন তাহলে বিড়াল মারা শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই বলে শাওন চট করে মিতুর ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। ঠোঁটে লিপ কিস করে আস্তে আস্তে ঘাড়ের কাছে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো। এইদিকে মিতুল পাগল হয়ে গেছে আদর খাওয়ার জন্য। শাওনও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিতুর উপর ঝাঁপিয়ে পড়ল বিড়াল মারার জন্য। ওরা তাহলে বিড়াল মারতে থাকুক, আমরাও এখন বিদায় নিই। গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।